তোমাদের সঙ্গে আলোচনা করব সিন্ধু ভারত জলবন্টন চুক্তি। কি এই সিন্ধু ভারত জলবন্টন চুক্তি? তো আমি অন্য কোনো কথাতে যাব না, আমি বলবো যে ভৌগোলিক কারণ, সিন্ধু ভারত জলবন্টন চুক্তির ভৌগোলিক কারণ কি বা ভৌগোলিক অবস্থা বা ভৌগোলিক পরিবেশ। তো সিন্ধু কথাটার মধ্যে আছে সিন্ধু, সিন্ধু নদ। সিন্ধু নদের উৎপত্তিটা আগে আমাদেরকে জানতে হবে। সিন্ধু নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে, কেন এই সিন্ধু জলচুক্তি বন্টন, কেন এটা স্বাক্ষর হয়েছে, তা সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, সিন্ধু নদের উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে সিনখাবা হিমবাহ থেকে। তিব্বত থেকে উৎপন্ন হয়ে তিব্বতের মধ্য দিয়ে কিছুটা প্রবাহিত হয়ে লাদাখে প্রবেশ করেছে, লাদাখ থেকে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তান যেহেতু আমাদের উত্তর পশ্চিমের একটি প্রতিবেশী দেশ, সেই পাকিস্তান দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরের খাম্বাত উপসাগরে পড়েছে। তা এই হচ্ছে সিন্ধু নদের গতিপথ এবং এই গতিপথে সিন্ধুর 5 উপনদী এবং সিন্ধু নদী মিলে একটা অববাহিকা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অববাহিকা বলতে যেটা বোঝায়, কোনো নদী তার শাখা নদী উপনদী নিয়ে যে বিশাল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকেই বলা হয় অববাহিকা অঞ্চল। তো সিন্ধু নদী এবং তার 5 উপনদী যেমন বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, ঝিলাম প্রভৃতি এই বিভিন্ন উপনদীগুলো আছে। তো কোনো নদী, ভৌগোলিক কারণ যেটা বলি, ধরো এই সিন্ধু নদীটা তিব্বতে প্রবাহিত হয়েছে, ভারতে প্রবাহিত হয়েছে, আবার পাকিস্তানেও প্রবাহিত হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক নদী। তাহলে আন্তর্জাতিক নদী বলতে আমাদের 3টে দেশেরই কিন্তু এই নদীর জল নেওয়ার বা জল ব্যবহার করার একটা অধিকার থাকে। যেহেতু যেটুকু অংশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত, ভারত বলবে যে আমরা এই জলটা আমরা ব্যবহার করবো না, নানা কাজে লাগাবো। পাকিস্তানও বলতে পারে, তিব্বতও বলতে পারে। আর কোনো নদীকে অন্য কোনো সম্পত্তি আমরা নিজের অধিকারে আটকে রাখতে পারি, কিন্তু এই জল নদীর যে সৃষ্টি হয়েছে, একটা ধরো হিমালয় পর্বত, আমাদের পৃথিবীর উচ্চতম শৃঙ্গ যে হিমালয় পর্বতে, সেই হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, হিন্দুকুশ পর্বতে, বিশাল বিশাল পর্বতের যেখানে সারা বছরই পর্বতের চূড়াগুলো বরফে জমে থাকে, সেই তুষার গলা জল থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। তাই আমরা যদি এরকম বলি বা ভাবি, বা কোনো দেশ যদি ভাবে যে হচ্ছে জলটাকে আমরা আটকে রাখবো, অন্য দেশে যেতে দেব না, তাহলে ক্ষতিটা কাদের হবে? আমাদেরই হবে। তাহলে সেটা যদি পাকিস্তানও করে, পাকিস্তানের ক্ষতি হবে, ভারত করলে ভারতের ক্ষতি, তিব্বত করলে তিব্বতের ক্ষতি। কারণ এই বিশাল জলের চাপে বন্যার সৃষ্টি হতে পারে, বিশাল জলের চাপে ভূমিকম্পের হতে পারে বা ভূমিধস নামতে পারে, তার ফলে একটা প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হতে পারে। সেজন্য কি হলো, 1960 সালে জওহরলাল নেহেরুর তৎপরতায়, জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের তৎপরতায় বা বিশ্ব ব্যাংকের সহযোগিতায় একটা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হলো। সেই জলবন্টন চুক্তিতে কি হলো, একটা নদী যখন প্রবাহিত হয় তখন সেখানে বিভিন্ন সেই নদী থেকে বিভিন্ন শাখা নদী বার হয়, আবার অনেক উপনদী এসে মেলে। তা সিন্ধু একটা বিশাল বড় নদী, যার উৎপত্তি বিশাল হিমবাহ, বড় তুষার গলা জল থেকে। সারা বছরই সেখানে তুষার গলতে থাকছে এবং জলের প্রবাহ বজায় থাকছে। আবার বর্ষার সময় যখন বৃষ্টি হচ্ছে, সেই অতিরিক্ত বৃষ্টির জলও তাতে যোগ হচ্ছে, ফলে জলপ্রবাহ সবসময় থাকছে। 1960 সালে জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের তত্ত্বাবধানে এই সিন্ধু ভারত জলচুক্তি বন্টন স্বাক্ষরিত হয়। কারণ এই জলচুক্তি বন্টনে স্বাক্ষর হলো, তার কারণ ওই যে বললাম যে এই চুক্তি যদি স্বাক্ষর না হতো, যে কোন দেশ কোন নদীর জল ব্যবহার করবে, কতটা ব্যবহার করবে, কারণ নদীর জল একটা গুরুত্বপূর্ণ জল, বা আমরা সবাই জানি জল হচ্ছে একটা জীবন। তাহলে এই জলকে নানান কাজে, যেহেতু আগে অতীতকালে পরিবহন কাজে বা বাণিজ্যের কাজে লাগানো হতো, এখন সেখানে মৎস্য চাষ হচ্ছে, পর্যটন শিল্প গড়ে উঠছে, বিভিন্ন জলাধার নির্মাণ করা হচ্ছে, জলাধার থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে, যে বিদ্যুৎ আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তাহলে এই সব কারণগুলোর জন্য যে পাকিস্তান এবং ভারত কোন নদীর জল কতটা ব্যবহার করবে, তার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তিতে
পশ্চিমাঞ্চলীয় তিনটে নদী, সিন্ধুর শাখা নদী ও সিন্ধু, চেনাব আর ঝিলাম, এই পশ্চিমাঞ্চলীয় তিনটে নদীর মানে নিয়ন্ত্রণ পেল। আর ভারত পেল রাভি, বিতস্তা আর শতদ্রু, এই তিনটে নদী রাভি, বিতস্তা, শতদ্রু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মানে ভারতের দিকে প্রবাহিত হয়ে এসেছে, সেই তিনটি নদীর নিয়ন্ত্রণ পেল। তার ফলে কি করলো ভারতও, তার ফলে কি হলো যে পাকিস্তান কিন্তু বেশি জল পেল, যেহেতু সিন্ধু একটা নিত্যবহ নদী, সারা বছর সেখানে জলের প্রবাহ মানে সবসময় থাকে, সারা বছর ধরে যে তুষারগোলার জলের প্রবাহ থাকছে। সিন্ধু পেল প্রায় 80% জল আর ভারত পেল 20% বা 20% জল। তো যাই হোক, এই জলকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জলাধার বা জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র, মৎস্য চাষ, পরিবহন, পর্যটন শিল্প, নানান শহর সব কিছুই গড়ে উঠেছে। তাহলে এই হচ্ছে ভৌগোলিক কারণ, সিন্ধু ভারত জলবন্টন চুক্তি। তো আমি প্রাকৃতিক পরিবেশটা, এটা তো আমি বললাম, মৌখিকভাবে বললাম। এবার প্রাকৃতিক পরিবেশটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, আমাদের ভারতের কোথায় প্রবাহিত হয়েছে, যেমন ভারতের একদম জম্মু কাশ্মীর, লাদাখ, তিব্বত আছে, ভারতের উত্তর পশ্চিম দিকে তিব্বত আছে, তিব্বত থেকে লাদাখ হয়ে জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে পাকিস্তানে প্রবেশ করেছে। তো এই ভৌগোলিক ব্যাপারটা তোমাদেরকে ম্যাপের সাহায্যে এবার বুঝিয়ে দেখাবো। মানচিত্রে সিন্ধুর ভৌগোলিক অবস্থানটা দেখানো হয়েছে। দেখো, গেরুয়া রঙের হচ্ছে সিন্ধু নদী এবং নীল রঙগুলো তার শাখা নদী। তো ভারতের উত্তর পূর্বে আছে তিব্বত, মানে যেই দিক থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। আর ভারতের সবুজ রং করা আছে, দেখো একটু সবুজ সবুজ কালার, উত্তর পশ্চিমে আছে পাকিস্তান। তো ভারতের এই সিন্ধু নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে তিব্বতে কিছুটা প্রবাহিত হয়ে লাদাখ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তো দেখো, এখানে ঝিলাম, চেনাব এবং সিন্ধু এই তিনটে নদীর নিয়ন্ত্রণ পেয়েছে পাকিস্তান, এবং রাভি, শতদ্রু বা শেতলুজ এবং বিয়াস বা বিতস্তা এই তিনটে নদীর নিয়ন্ত্রণ পেয়েছে ভারত। তো এই সব নদীগুলোই কিন্তু, এই যে নদীগুলো, শাখা নদীগুলো সবগুলোই কিন্তু ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবার যেহেতু ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, তাই জন্য এই জলটাকে, এই নদীর জলগুলোকে বন্টন করে দেয়া হলো দুই দেশের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে। তাতে কি পেল, পাকিস্তান বেশি পরিমাণে জল পেল 80% এবং ভারত পেল 20% জল।